আসসালামু আলাইকুম। আজকে একটা আ জ্বলন্ত সমস্যা নিয়ে আপনাদের সামনে আসছি। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আলোচনা করব। তবে দুর্ভাগ্যবশত গুরুত্বপূর্ণ বিষয়ের চাইতে অগুরুত্বপূর্ণ বিষয়ের দর্শক বহু, বহু গুণ বেশি। আপনাদের মনে আছে আমি একটা অনুষ্ঠান করেছিলাম এই ২ সপ্তাহ আগে আ ডক্টর আসিফ নজরুলের ডিগবাজি। ওটা ৬.৫ লক্ষ না ৭ লক্ষ লোক দেখেছে। আর পরশুদিন ওইটা একটা কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ছিল না। পরশুদিন আমি একটা আলোচনা করলাম। অনেক খেটে-খুঁটে, অনেক চিন্তা, অনেক মাল মসলা দিয়ে বানালাম। যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ছেলেকে তোফাজ্জল নামে একটা গরিব ছেলেকে ছাত্রলীগ সহ অন্যান্যরা মিলে পিটিয়ে মেরে ফেলল। তার রাজনৈতিক আ নৃতাত্ত্বিক এবং বর্তমান বাংলাদেশে কি ঘটছে তার উপর একটা সমীক্ষা করে অনেক খেটে খুঁটে একটা অনুষ্ঠান করলাম। ওটা দেখেছে মাত্র ৬,৫০০ মানুষ। আসিফ নজরুলের ডিগবাজি দেখলো ৬,৬ লক্ষ। আর ওইটা কোনো গুরুত্বপূর্ণ এমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আর যেটা আমি পরশুদিন করলাম অতি, অতি গুরুত্বপূর্ণ সেটা দেখলো ৬,৬০০ ৬,৬০০ মানে ১% এখন এটা আমি জানি না আপনারা কয়জন দেখবেন। যারা দেখেন তারা অবশ্য আ জ্ঞানী, গুণী, চিন্তা করেন, এই ধরনের লোকজন ক্রিটিক্যাল থিংকিং করেন। তারাই আমার অনুষ্ঠান দেখেন মোটামুটি শিক্ষিত, মার্জিত। তবে যারা দেখেন তারা দয়া করে নিজেরা না দেখেই শুধু দেখবেন তাই নয় শেয়ার করবেন এবং মতামত দেবেন। সুতরাং এখন আজকের যে প্রশ্ন, এখন কার সরকার? কে চালাচ্ছে বাংলাদেশ? ডক্টর ইউনূসের সরকার নাকি চুপ্পু এবং জেনারেল ওয়াকারদের সরকার? এটা বোঝার জন্য এটা কোনো রকেট সায়েন্স নয়। তবে এটা যে একটা হজপজ গোঁজামিল সরকার, এতে কোনো সন্দেহ নেই। মানে সরকার কি বলে আর কি করে, এটা কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতা নেয়ার ৬-৭ দিনের ভেতরেই বিভিন্ন ইউটিউবে আমরা দেখলাম একজন বলছেন ডক্টর ইউনূস কিং কর্তব্য বিমূঢ়। কি করতে হবে উনি বুঝতে পারছেন না। এটা কিন্তু এখন একটা মানে ভাইরাল হয়ে যাচ্ছে এই ধারণাটা। এটা কিন্তু আমাদের জন্য ভালো না। ডক্টর ইউনূসের তো ৮৪ বছর বয়সে পাবার কিছু নয়, নেই। তবে আমাদের জন্য কিন্তু ভালো না। তারেক রহমান যেটা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন যে, "ডক্টর ইউনূস জিতলে বাংলাদেশ জিতবে। উনি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে।" উনি দলের বড় নেতা, ভাইস প্রেসিডেন্ট। তিনি বলছেন একথা। আমি তার সঙ্গে 100% একমত। যেভাবেই হোক ডক্টর ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে। চারিদিকে ষড়যন্ত্র হচ্ছে কিন্তু। আওয়ামীরা বসে নেই। এই যে একটা ভিডিও, একটা অডিও আউট হলো শামীম ওসমানের সঙ্গে হাসিনার আলাপ। হাসিনাকে সে থাইল্যান্ডে নিয়ে আসতে চায়। আরেকটা তথ্য বলল যে হাসিনা দেশে ফেরার জন্য উদগ্রীব হয়ে অপেক্ষা করছে। তো দেখেন হঠাৎ করে বায়তুল মোকাররমের সে ধিক্কৃত মুফতি, ধিক্কৃত খতিব যদি রুহুল আমিন যদি চলে আসতে পারে গুন্ডা পান্ডা নিয়ে মসজিদের ভিতরে সে মারামারি করতে পারে, বলা যায় না। যদিও সম্ভাবনা খুবই কম। হাসিনা পন্থীরাও ফিরে ওরা কিন্তু অলরেডি অর্গানাইজড, ওরা তো বসে আছে সর্বত্র। ক্যান্টনমেন্ট গুলোতে হাসিনা পন্থীরা বসে আছে, পুলিশ বিভাগে বসে আছে, আমলা বিভাগে বসে আছে, ব্যবসায়ী, দোকানদার যাই বলেন, যারা যত ঘুষখোর সবই আওয়ামী পন্থী, চাঁদাবাজ। তার সঙ্গে কিছু নতুন চাঁদাবাজ আসছে। তবে আওয়ামীদের ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপটাকে কিন্তু ইউনূস সরকার বিন্দু মাত্র ক্ষতি করতে পারেনি। তারা কিন্তু একেবারে ইনট্যাক্ট, ব্র্যান্ড নিউ অবস্থা তারা এখন অপেক্ষা করছে, ষড়যন্ত্র করছে। দেখেন একটা রিপোর্টে দেখলাম আশুলিয়াতে যে আ পোশাক শিল্প কারখানাগুলো আছে সেখানে আওয়ামী লীগেররা চাঁদাবাজি করছে না। তারা কোনো চাঁদাবাজি করছে না। তাদের খালি বলছে, ওদেরকে বলছে তোমরা ফ্যাক্টরি বন্ধ করে দাও। ফ্যাক্টরি বন্ধ রাখো। যাতে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়ে, ইউনূস সরকার বিফল হয়ে পদত্যাগ করে। এটাই হচ্ছে ভারতের আ রাজনীতি, আওয়ামীদের রাজনীতি।
তবে সুসংবাদ যেটা সেটাই আমি আগে দিচ্ছি আপনাদের। ডক্টর ইউনূস এখনো প্রচন্ড জনপ্রিয়। বিদেশেও তার অনেক প্রভাব রয়েছে, অনেক বন্ধু-বান্ধব রয়েছে। তার সাথে রয়েছে আমাদের আন্দোলনকারী কোটি, কোটি ছাত্র জনতা। তারাও জনপ্রিয় ও প্রচন্ড শক্তিশালী। বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র‍্যাব, বিজিবি, ডিজিএফআই, আইবি এরা কেউই এই কোটি, কোটি জনগণের সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই, যেটা প্রমাণ হয়ে গেল ৫ই অগাস্ট। হাসিনার মতো দুর্দান্ত প্রতাপশালী আ দুষ্কৃতিকারীকেও সেখানে পালিয়ে যেতে হলো। সুতরাং এখন ওটাই একমাত্র পজিটিভ সাইন। ডক্টর ইউনূস নিজে মানে তার শাসন শক্তিশালী করার জন্য কিছু করবেন, এটা আমি বিশ্বাস করি না। উনি আপোষপন্থী একজন নিরীহ মানুষ। উনি সব্বাইকে নিয়ে কাজ করতে চান। সব্বাইকে বিশ্বাস করেন, সবার সঙ্গে কোলাকুলি করতে চান। আ মানে ভালোভাবে কথা বলেন। এটা কোনো সুখবর নয়। ডক্টর ইউনূসের জন্যও নয়, বাংলাদেশের জন্য নয়। আওয়ামীরা যে উঠে পড়ে লেগেছে তার প্রমাণ দিচ্ছি আমি। ডক্টর ইউনূস কিন্তু একটা মোদি, মোদিকে উনি চপেটাঘাত করেছিলেন। মোদি প্রতি উত্তরে ৫ টা চপেটাঘাত করেছে ডক্টর ইউনূসকে। সেটা কি? ইলিশ ডিপ্লোমেসি। ইলিশ কূটনীতির মাধ্যমে ইউনূস অনেকগুলো পয়েন্ট স্কোর করেছিলেন। তিনি ভারতকে বলেছিলেন, আমরা যখনই হাসিনাকে ফেরত চাইবো তোমাদের ফেরত দিতে হবে। ইতোমধ্যে হাসিনাকে কোনো কথাবার্তা বলতে দেবে না। এটা আমি প্রশংসা করেছি। খুবই একেবারে বাঘের বাচ্চার মতো কথা। দ্বিতীয় যেটা উনি বলেছিলেন যে আমাদের ক্ষমতায় এসে দুদিনের ভিতরে বলেছিলেন যে আমরা কিন্তু ওই তোমাদের ইলিশ মাছ দিতে পারবো না। আমাদের নিজেদের চাহিদা না মিটলে আমরা দেব না। তারপর আপনার ওই যে মৎস্য আ আপনার পশুপালন মন্ত্রী, পানি সম্পদ মন্ত্রী, অ্যাডভাইজার তিনিও একই কথা বললেন। এক ভারতীয় সাংবাদিককে ইন্টারভিউ দিয়ে তিনি বললেন, "আমাদের দেশেও হিন্দু সম্প্রদায় আছে। তাদেরও দুর্গা উৎসবে ইলিশ মাছ খেতে হয়। আমাদের যথেষ্ট ইলিশ নেই। সুতরাং আমরা ইলিশ মাছ পাঠাতে পারব না।" আমি বহুবার বলেছি, একবার একটা প্রোগ্রামও করেছি YouTube এ। ইলিশ মাছটা কিন্তু সিম্বলিক ব্যাপার। কেননা বাংলাদেশ ৫ লক্ষ কত হাজার টন ইলিশ মাছ প্রতি বছর তারা আ ধরে। বাংলাদেশের ৫ লক্ষ টনের মতো ইলিশ মাছ আছে, মৌসুমী সময়ে থাকে। আর ভারতকে তারা এখন দিচ্ছে ৩,০০০ টন। হাসিনা সরকার কিন্তু ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত ভারতকে কোনো ইলিশ মাছ দেয়নি। সুতরাং ভারতীয়রা যদি বলে ইলিশ মাছ ছাড়া আমাদের দুর্গাপূজা ব্যাহত হবে, এটা একটা ফালতু কথা। হাসিনার সময়েও তারা ১২ থেকে ১৮ পর্যন্ত ৬ মাস ৬ বছর ইলিশ পায়নি। ১৮ থেকে পাওয়া শুরু করেছে। ভারত এখন ৩,০০০ টন যে ইউনূস সরকার রপ্তানি করবে তার চেয়ে একটু বেশি দিত। ৫-৬ কোটি হাজার টন। কিন্তু ৫ লক্ষ টনের কাছে এটা ১% ও নয়। এবং এর বিনিময়ে আমরা ভারত থেকে আমরা দেখলাম শুঁটকি মাছ আনছেন। ইলিশ বিক্রি করে ওই টাকাতে শুঁটকি মাছ আনছে। কিন্তু ব্যাপার তো শুটকি মাছ, ইলিশ মাছ নয়। ব্যাপারটা হচ্ছে ভারতকে জানিয়ে দেওয়া স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, যেটা আমি বলেছি যুদ্ধে হয়, ডিপ্লোমেসিতে হয়। ইউনূস সাহেব খুব সাকসেসফুলি একটা আ স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ইন্ডিয়াকে দিয়ে দিয়েছেন, তোমাদের আমরা ইলিশ মাছ দেব না। তার মানে তোমাদের আমরা তোয়াক্কা করি না। কিন্তু এখন আবার হঠাৎ করে কি হলো? আপনারা ওই কথাগুলো বলে এখন কোন মুখে বলছেন যে আমরা ভারতকে ৩,০০০ টন ইলিশ মাছ দেব? তার মানে কেউ কি আপনাকে ভয় দেখিয়েছে? কেউ কি আপনার হাত মুচড়ে দেবে বলেছে? এটা অশনি সংকেত। সুতরাং আমি মনে করি আমাদের সাবধান হতে হবে এবং সবচাইতে ইম্পোর্টেন্ট ডক্টর ইউনূসকেও খুব বেশি সাবধান হতে হবে। এবং এর সঙ্গে আমি আলোচনাতে আমি আমার ৮ দফা একটা আপনাদের সামনে পেশ করেছি। দেখবেন এবং এটা যদি সার্কুলেট করতে পারেন তাহলে আমিও খুব ধন্যবাদ জানাবো, খুশি হব। কিন্তু আমি আমার আলোচনার একটা বিষয় আমি আপনাদের বলছি। অনেকেই বুঝতে চান না। অর্থনীতির চাইতে রাষ্ট্রীয় নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা হাজার গুণ বেশি প্রয়োজনীয়।
কেউ যদি মনে করেন যে আমাদের, যেটা আমি আরো বলেছি, আমাদের রিজার্ভে যদি $200 বিলিয়ন থাকে, এখন 20 বিলিয়ন আছে, তাহলে আর আমাদের কোনো চিন্তা নেই। 200 বিলিয়নের যদি $190 বিলিয়ন চুরি হয়ে যায়, বা ওই টাকা দিয়ে আপনি কি করবেন যদি আপনার দেশ না থাকে? আপনার দেশে যদি বিদেশি সৈন্য ঢুকে পড়ে, তারা যেকোনো অজুহাতে আপনাকে দখল করে নেয়, তখন কি করবেন? সুতরাং আমি যারা এই সরকারের অধিকাংশ যারা বড়, বড় পদাধিক পদে বসে আছেন, ডক্টর ইউনূস সহ, তারা অধিকাংশই হয় এনজিও ওয়ালা নইলে অর্থনীতিবিদ। আমি অর্থনীতিবিদদের সম্বন্ধে একটা মন্তব্য আমি আমার বইতে করেছি, যে অর্থনীতিবিদরা কালচার সম্বন্ধে জানেন। সেটা কি? যে কালচারের কোনো মূল্য নেই, মানুষের সংস্কৃতির কোনো দাম নেই, সবকিছু অর্থনীতি, এভরিথিং ইজ প্রফিট এবং ক্যাপিটাল লস। মানে এই যে ডেবিট ক্রেডিট, এটাই সবচেয়ে বড় জিনিস। এইটা কিন্তু একটা মহা 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 ভুল। আপনার সবচাইতে দরকার রাজনীতি এবং বৈদেশিক নীতি। আপনার যদি অভ্যন্তরীণ রাজনীতি এবং বৈদেশিক নীতি ভালো না হয়, আপনি পৃথিবীর 50 জন নোবেল লরিয়েট ইকোনমিস্টদের দিয়ে যদি আপনার দেশের বাজেট বানান, ইকোনমিক পলিসি করেন, সেই দেশ সেটা ব্যর্থ হতে বাধ্য, যদি আপনার নিরাপত্তাই না থাকে। আপনি দেশ দিয়ে কি করবেন? আপনার যদি নিরাপত্তা না থাকে, আপনি দেশ দিয়ে কি করবেন? আপনার যদি শাসনতন্ত্র না থাকে, আইনের শাসন না থাকে, গণতন্ত্র না থাকে, জনগণ যদি আপনার প্রতি খুশি না হয়। সুতরাং আমি ডক্টর ইউনূসের সরকারের প্রতি আমি আমি বুঝতে পারছি না যে কি ব্যাপার, কারা চালাচ্ছে। আমি যেটা মনে করি, এই যে ভারত ইলিশ মাছ নিয়ে যাচ্ছে, এটা এখন ডক্টর ইউনূসের হাত থেকে ক্ষমতা সরে গেছে। আমাকে একজন একজন খুবই ওয়েল ইনফর্মড একজন আমাকে জানিয়েছেন, 1 তারিখ থেকে, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে জেনারেল ওয়াকারুজ্জামান, অনেকের কাছে খুব প্রিয় ভাজন ভালো লোক, উনি নাকি বহু লোক বাঁচিয়ে দিয়েছেন, উনি নাকি কোনো সেনাবাহিনী নাকি কাউকে হত্যা করেনি, হাস্যকর কথাবার্তা, উনি মিথ্যাচার করেছেন, উনি 500-600 লোককে লুকিয়ে রেখেছিলেন, তাদেরকে এখন ক্যান্টনমেন্টে রেখেছেন। যাই হোক, আমি সত্য কথাটা স্পষ্ট করে বলি, অপ্রিয় সত্য কথা বলি। সুতরাং আমি নিজে এখন দেশে যাবার জন্য আমি নিজেকে আমি নিরাপদ মনে করি না। যতদিন ওয়াকার ক্ষমতায় বসে আছে, ততদিন আমি বাংলাদেশে যাব না। যাই হোক, আমি ডক্টর ইউনূসের কাছে কতগুলো দাবি, আবার ৮ দফা একটা দাবি আমি আপনাদের মাধ্যমে পেশ করছি। উনার কাছে পৌঁছাবে কিনা জানি না। আমার ঐরকম কোনো যোগাযোগ নেই। ইমেইল তো হয়তো উনি দেখবেন না। আমি আমার মাধ্যমে যাদেরকে চিনি জানাচ্ছি। তবে আমাদের বেশিরভাগ দেশের বেশিরভাগ লোক মনে করে এগুলা করে কি লাভ? তারা মানে নিষ্পৃহ, ইনডিফারেন্সটা খুব বেশি। যাই হোক, আমি যেটা বলছি, আমাদের একটা সংবিধান রিফর্মের একটা কমিটি উনি বানিয়েছেন ডক্টর আলী রিয়াজকে দিয়ে। আমি ওনাকে চিনি, খুব ভালো, আমার ছোট ভাইয়ের মতো, আমার এক বন্ধুর ছোট ভাই। আলী রিয়াজ একজন নামকরা রাষ্ট্রবিজ্ঞানী। অনেকে বলছে আইনবিদ ছাড়া রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ বাংলাদেশের আহ, আহ, বানাবেন কি করে, শাসনতন্ত্র কি করে বানাবেন? আরে বাবা, তোমরা তো বুঝতে পারছো না, শাসনতন্ত্র তো রাষ্ট্রবিজ্ঞানীরাই বানাবে। আইনবিদরা কি শাসনতন্ত্র বানায় নাকি? শাসনতন্ত্রের পেছনে ফিলসফি থাকে, বিজ্ঞান থাকে। একজন আইনবিদ যত বড় ব্যারিস্টার কোনো বিরাট কোনো লয়ের ডিগ্রি না। যেমন ব্যাচেলর অফ সিভিল ল, যেটা সোহরাওয়ার্দী সাহেব অক্সফোর্ড থেকে করেছিলেন, অক্সফোর্ডের বা কেমব্রিজের থেকে ল করা, তারপরে ডক্টরেট করা লোকজন যদি হয়, দে আর মাচ মোর ইম্পর্টেন্ট। কিন্তু একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট, যিনি পৃথিবীর 50টা দেশের শাসনতন্ত্র পড়ান, কম্পারেটিভ পলিটিক্স পড়াতে হলে পড়াতে হয়। আমিও পলিটিক্যাল সায়েন্সের সাবসিডিয়ারি ছাত্র হিসেবে আমাদেরকে অনেকগুলো রাষ্ট্রের আর সংবিধান পড়তে হয়েছে, সে বহু আগে, 1966-68। সুতরাং রাষ্ট্রবিজ্ঞানী রিয়াজ রহমান, আলী রিয়াজ খুবই ভালো কাজ করবেন, আমি বিশ্বাসী এই ব্যাপারে। এবং স্বাধীন মালিক চোখের জন্য, তার অসুস্থতার জন্য উনি নিজেই উনি অব্যাহতি চেয়েছেন, এখানে কোনো কনস্পিরেসির ব্যাপার নয়। স্বাধীন মালিককে সরানো হয় নাই, উনি অভিজ্ঞ ব্যক্তি, তবে আলী রিয়াজ নিশ্চয়ই এটা করতে পারবে। এবং সংবিধান যে তৈরি করা, এটা কিন্তু অসাংবিধানিক।
ডক্টর ইউনূস যদি নিজেকে মনে করেন উনি একটা কেয়ারটেকার সরকারের প্রধান, তাহলে সংবিধানে হাত দেওয়ার ওনার কোনো অধিকার নেই। কিন্তু আমরা একদিকে দেখছি সংবিধান লঙ্ঘন হচ্ছে, আরেকদিকে সংবিধান সম্বন্ধে ওনারা সোচ্চার সংবিধান পরিবর্তন করবে। দুটো একসঙ্গে হয় না ডক্টর ইউনূস। আপনি একটা করেন, হয় সংবিধানের কথা মেনে চলেন, তাহলে আপনি আপনার যে এই পজিশন এটাও আপনার পুরোপুরি 100% লেজিটিমেট না। আপনি যদি সত্যি সত্যি বাংলাদেশের জন্য কিছু চাইতেন, তাহলে আমি প্রথম দিনই বলেছিলাম আপনাকে তরবারি নিয়ে প্রধান মানে রাষ্ট্রপ্রধান হবার আপনার কথা। একটা বৈপ্লবিক সরকার চালাচ্ছেন আপনি, আপনি নিজেও বুঝতে পারছেন না, যারা বিপ্লব করছে তারাও বুঝতে পারছেন না। এটা আমাদের খুব কপালের ছিল, এটা দুঃখ, খুবই দুঃখের ব্যাপার। সংবিধান তৈরি করতে সকল দলকে যুক্ত করে করবেন, তাহলে কিন্তু ৫ বছর, ১০ বছর, ১৫ বছর লেগে যাবে। পাকিস্তানের প্রথম সংবিধান করতে ৯ বছর লেগেছে। ওই সমস্ত না। আপনি সংবিধান এক্সপার্ট ৮-১০ জন লোক দেশে এবং দেশের বাইরে থেকে বাংলাদেশি এবং বিদেশিদের এনে এক্সপার্টদের নিয়ে মোস্টলি পলিটিক্যাল সায়েন্টিস্ট অ্যান্ড সাম লয়ার্স, জুরিস্টস, শুধু প্র্যাকটিসিং লয়ার না, যারা জুরিস্ট, যারা আইন পড়ান, তাদেরকে নিয়ে আপনি একটা সংবিধান কমিটি করেন, ১০-১২ জন নিয়ে একটা কমিটি বানিয়ে সংবিধান করেন। ৩ মাসের বেশি লাগার কথা না। তারপরে এটার উপর একটা গণভোট দেবেন, সেটা আমি আসছি। অবিলম্বে ডক্টর ইউনূসের প্রেসিডেন্ট হওয়া খুবই দরকার, ২ নম্বর দফা। ৩ নম্বর হচ্ছে তিনি বিপ্লবী সরকারের প্রধান হিসেবে যারা হাসিনার গোলামি করেছে, হাসিনাকে যারা লেজিটিমাইজ করেছে, ধরে রেখেছে, তাদের একজন হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। আপনি মন্ত্রীদেরকে ধরছেন, জাস্টিস শামসুদ্দিন মানিককে ধরে নিয়ে আসছেন, আর চুপ্পুকে বহাল তবিয়তে বসিয়ে রেখেছেন। চুপ্পুই তো এখন দেশের সবচেয়ে বড় সর্ব সবচেয়ে শক্তিশালী ব্যক্তি কনস্টিটিউশনালি, কেননা প্রধানমন্ত্রী নাই, পার্লামেন্ট নাই, স্পিকারও রিজাইন করেছেন, তাহলে চুপ্পুই তো থাকে। আপনি তো চুপ্পুর কি বলে আপনি উপদেষ্টা। আপনাকে তো চুপ্পু সাহেব ইচ্ছা করলে আজকে ১ ঘন্টার মধ্যে আপনাকে বরখাস্ত করতে পারে। যে আপনি জানাতে পারছেন না, জিনিসপত্রের দাম সন্ত্রাস হচ্ছে, লোকজন মারা যাচ্ছে, আপনাকে সরালাম। ইউনূস সাহেব কিচ্ছু করতে পারবেন। সুতরাং আমি মনে করি ইউনূস সাহেবকে, ডক্টর ইউনূসকে বিপ্লবী সরকারের প্রধান হিসাবে চুপ্পুকে বরখাস্ত করে তাকে বিচার করা, তাকে জেলে পুরে বিচারের জন্য তাকে ব্যবস্থা করা। জেনারেল ওয়াকার সহ আরো ২৪-২৫ জন জেনারেলকে অবসরে পাঠাতে হবে। তাদের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে জেলে পুরে বিচার করতে হবে। আমি বলছি না সব জেনারেলেরই বিচার করতে হবে, তবে এদের চাকরি হয়ে গেছে অনেক, এরা সবাই সাসপেক্ট, এরা হাসিনার আমলে পদোন্নতি পেয়েছে, ব্রিগেডিয়ার থেকে জেনারেল পর্যন্ত, এই সবাইকে কি করা উচিত, বরখাস্ত করা উচিত। এদের সবারই প্রায় ৩০ বছরের বেশি চাকরি হয়ে গেছে। ডিওএইচএস এ তারা বড় বাড়িঘর পেয়েছেন, অনেক টাকা পয়সার মালিক, তারা সারা জীবন সুখে শান্তিতে থাকবেন। অনেকেই বিদেশের পাসপোর্ট আছে, চলে যাবে। কিন্তু ডক্টর ইউনূস আপনি অনুগ্রহ করে এই সমস্ত জেনারেল, ব্রিগেডিয়ার থেকে জেনারেল পর্যন্ত 4 স্টার, 1 স্টার থেকে 4 স্টার সবাইকে রিটায়ার করে দেন এবং নতুন আনেন, যারা লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল যারা হতে পারে, উপরে উঠতে দেয় নাই হাসিনা, তাদেরকে রাতারাতি প্রমোশন দিয়ে ব্রিগেডিয়ার, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, জেনারেল বানিয়ে দেন। ১ সপ্তাহের মধ্যে আপনি আরো ৫০ জন জেনারেল পেয়ে যাবেন, লেফটেন্যান্ট কর্নেল এবং কর্নেল। তারপরে ৫ নাম্বার, হাসিনা নিয়োগপ্রাপ্ত সকল বড় পুলিশ ও আমলাদের অবসরে পাঠাতে হবে এবং যেখানে দরকার তাদের জেলে পুরে বিচার করতে হবে, যাদের বিরুদ্ধে প্রত্যক্ষ অভিযোগ রয়েছে। ৬ নাম্বার, আওয়ামী লীগ ও সকল জাতীয় পার্টি, আন্দালি পার্থের জাতীয় পার্টি বাদ দিয়ে, কেননা আন্দালি পার্থ খুব ভালো রোল প্লে করেছে, আমার এক বন্ধুর, খুবই ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, আমার ভাতিজার মতো। আমদালি পার্থর পার্টি যেহেতু সে সারা জীবন হাসিনার বিরোধিতা করেছে, তার জাতীয় পার্টি বাদ দিয়ে আওয়ামী লীগ সহ আর ২-৩টে যে ফ্যাকশন আছে জাতীয় পার্টি, এই সবগুলোকেই চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, কেননা এরা দেশের সঙ্গে বেইমানি করেছে। জি এম কাদের এবং এই যে আপনার রওশন এরশাদ, এদেরও বিচার করতে হবে। এবং ৭ নম্বর পয়েন্ট হচ্ছে সকল ছাত্র ও শিক্ষক রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। প্রফেসর আনু মোহাম্মদ আর
মির্জা ফখরুল ইসলাম যাই বলেন না কেন, যত দল ছাত্র এবং রাজনৈতিক এই যে ছাত্র এবং শিক্ষক রাজনীতি দল সব নিষিদ্ধ করতে হবে যেন একটা শিক্ষার পরিবেশ ফিরে আসে। এই যে বিপ্লব যেটা হলো এটা কিন্তু কোন ছাত্র দলের দল দিয়ে আন্দোলন করে হয় নাই। নির্দলীয় ছাত্ররা এসছে, সঙ্গে বিএনপি জামাত অন্যান্য ছাত্ররা যোগদান করেছে। কিন্তু কোন ছাত্র দল বা ছাত্র লীগ বা কোন রকম ছাত্র ইউনিয়ন, কোন রকম ছাত্রদের পলিটিক্যাল গ্রুপ এখানে সরকার উৎখাতে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন। দরকার হলে এই ছাত্ররা আবার জাগবে, আবার ওই ধরনের স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আমার শেষ পয়েন্ট, ৮ নম্বর পয়েন্ট হচ্ছে উপরের ৭ দফার উপর গণভোট দিয়ে আপনি যদি গণভোটে জিতেন তাহলে ডক্টর ইউনূস একটা নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন। আর গণভোটে যদি আপনি হেরে যান, ওটা আনলাইকলি, আমার তো মনে হয় আপনি ৯০% ভোট পায় জিতবেন। যদি হেরে যান তাহলে ৬ মাসের ভিতর নির্বাচন দিয়ে আপনি সরে পড়বেন, অথবা আপনি ইচ্ছা করলে নিজেও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। সুতরাং আমি এই ৮ দফা যে আপনাদের বললাম, এটা যদি ডক্টর ইউনূসের কাছে পৌঁছানো যায়, এবং আমি উনাকে অনুরোধ করছি আপনি জাতিসংঘে যাওয়ার আগে এদিকটা একটু খেয়াল করবেন। আপনি যেন নিরাপদে থাকেন সে দোয়া আমি করি। কেননা আপনি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আপনার সরকারকে যদি উৎখাত করা হয় কোন অজুহাতে, আপনার কিছু হলে জেনারেল ওয়াকাররা কিন্তু এই আওয়ামী পন্থীরা কিন্তু আবার ক্ষমতাধিষ্ঠ হয়ে যাবে। আওয়ামীদের গাল দেবে যে ওরাই এই সমস্ত সন্ত্রাস করেছে, ওদেরকে রোখার জন্য জেনারেল ওয়াকার খুবই অনিচ্ছা সত্ত্বে উনি ক্ষমতা দখল করবেন। তারপর ১০-১২ বছর টিকে থাকবেন। ওটা যেন না ঘটে। এবং ভারতীয়দের কাছ থেকে কিন্তু আপনি এই আবার হেরে গেলেন। ইলিশ ডিপ্লোমেসিতে হেরে গেছেন। দ্যাটস নট এ গুড পয়েন্ট। দ্যাটস নট এ গুড স্কোর। আপনার স্কোর কিন্তু কার্ড আপনার অনেক পয়েন্ট অনেক কমে গেছে। এভাবে হারলে চলবে না। আপনি যে সাহসের সঙ্গে ভারতকে বলেছিলেন ইলিশ মাছ রপ্তানি করব না। ইলিশ মাছ রপ্তানি করলে আমাদের কোনো ক্ষতি হবে না। 0.1% ও না। মানে ৫ লক্ষ কত হাজার টনের ভেতরে ৩,০০০ টন। ১% এরও কম। সুতরাং ওটা আমরা নিশ্চয়ই আমরা রপ্তানি করতে পারি। কিন্তু এর ভেতরে যে পলিটিক্যাল মেসেজটা ছিল সেই মেসেজটাকে আপনি হারিয়ে ফেললেন। এই যে স্ট্র্যাটেজিক কমিউনিকেশন ছিল ওটাকে আপনি নিজেই ওটাকে বন্ধ করে দিলেন। আর যাই হোক, আপনি ছাত্রদের নিয়ে আপনি ক্ষমতায় এসছেন ভালো কথা। আপনার ওই বক্তব্যটা আমার ভালো লাগেনি। ছাত্ররা আমাকে বসিয়েছে, যখন চাইবে আমি চলে যাব। এটা কি ধরনের কথা বললেন আপনি? এবং যারা ২০-২২ বছরের ছেলেপেলে তাদেরকে আপনি অ্যাডভাইজার বানাচ্ছেন, এটাও আমি পছন্দ করি। একজন নাকি আইনস্টাইন পেয়েছেন আপনি আপনার উপদেষ্টা। আমার যথেষ্ট রিজার্ভেশন আছে। ভবিষ্যতে বলে দেবে কে আইনস্টাইন আর কে কি। যাই হোক, আমার এই আলোচনার মধ্যে এক ধরনের আশা রয়েছে। এটা আশাপ্রদ ব্যাপার হচ্ছে ছাত্র জনতা তারা সলিড ভাবে ভারত বিরোধী, আওয়ামী বিরোধী। ওটাই আমাদের বড় সম্বল। আল্লাহর পরে ওটাই আমাদের সবচাইতে বড় অবলম্বন। কিন্তু ডক্টর ইউনূস, আপনি যে কথাগুলো বলছেন, আপনার মন্ত্রীরা যে কথাগুলো বলছে, শুধু আপনি পররাষ্ট্রনীতি সম্বন্ধে দু একটা কথা বলেছেন আর অর্থনীতি করছেন। আপনার $২০০ বিলিয়ন রিজার্ভ হলেও বাংলাদেশ স্থায়িত্ব পাবে বলে কোনো গ্যারান্টি দেয়া যায় না। আপনার বর্ডার নিশ্চিত করতে হবে, সিকিউরিটি পলিসি নিশ্চিত করতে হবে, এবং ভারতীয় অনুপ্রবেশকারীরা যেন সরকার না চালায়। এই আশুলিয়াতে যে গার্মেন্ট ফ্যাক্টরি বন্ধ করার কথা বলছে তারা, পার্বত্য চট্টগ্রামে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, এগুলো কিন্তু অশনি সংকেত। এমনি ঘটছে না। যাই হোক, আমি আপনাদের একটু সতর্কতার সঙ্গে সতর্কবাণী দিলাম। এটাকে গুরুত্ব মনে করলে দেখবেন, গুরুত্ব না মনে করলে আমার কিছু করার নেই। আমার দায়িত্ব আমি বললাম, আপনাদের সঙ্গে কথা বললাম। ভালো থাকবেন সবাই। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।